আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনাম। রাজধানীতে কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, হামলা, ভাঙচুরে ডেমরা যাত্রাবাড়ির সড়ক রণক্ষেত্র, 22 শিক্ষার্থী সহ 30 জন আহত। বৈষম্যহীন রাষ্ট্র গড়তে ভোটাধিকার নিশ্চিত করতে বলেছেন তারেক রহমান। মানুষের দুর্দশা দূর না হলে সংস্কার সফল হবে না মন্তব্য। রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা বন্ধে হাইকোর্টের আদেশে 1 মাসের স্থিতাবস্থা, জারি করা রুল নিষ্পত্তিতে উচ্চ আদালতকে নির্দেশ। এবং অ্যান্টিগা টেস্টের তৃতীয় দিন শেষে 181 রানে পিছিয়ে বাংলাদেশ 9 উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ 269 রান। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমা নির্বাণের নির্বাচিত হওয়ার খবর। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। রাজধানীর যাত্রাবাড়ি ডেমরা এলাকায় ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের সঙ্গে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে 22 শিক্ষার্থী সহ 30 জন আহত হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষায় সবাইকে সহায়তা করার আহ্বান জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে যাত্রাবাড়ি ডেমরা এলাকায় 6 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শহীদুল্লাহ রাজু জানাচ্ছেন। দুপুর 12টার দিকে শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের শত শত শিক্ষার্থী গিয়ে মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালায়। কলেজটির 10 তলা ভবনের সব তলায় ভাঙচুর চালিয়ে ভেঙে ফেলা হয় বিভিন্ন সরঞ্জাম ও আসবাবপত্র। এরপরই সেখানে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী ও স্থানীয় জনতা এবং শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। মুহূর্তেই যাত্রাবাড়ি ডেমরা এলাকা রণক্ষেত্রে রূপ নেয়। প্রায় 2 ঘন্টা ধরে চলে সংঘর্ষ, ধাওয়া, পাল্টা ধাওয়া। বেলা 2:30টার দিকে শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা পিছু হটলে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা কলেজটির সামনে অবস্থান নেন। গতকালকে আমাদের কলেজ ভাঙার কোনো ইন্টেনশনই ছিল না। কবি নজরুল ওই দিক থেকে বোম, তারপরে ধাওয়া পাল্টা দেওয়া শুরু হয়েছে। এক পর্যায়ে আমরা বাধ্য হই যে কবি নজরুল এবং সোহরাওয়ার্দীর মধ্যে আক্রমণ দিতে। ন্যাশনাল হসপিটালের কেউ আর কি ওই কবি নজরুল বা সোহরাওয়ার্দীর সাথে সংযুক্ত আর কি। এর আগে সকাল 10:30টার দিকে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের সামনে শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা জড়ো হয়। পরে তারা ডেমরায় মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে যায়। শুরু হয় সংঘর্ষ। ওখানে তো আটকা আছে, ওরা তো এক একজনকে মানে মাথা ফেটে একজন রক্ত করে দিচ্ছে, এমনকি মারাও যাচ্ছে নাকি, এমন অবস্থা হয়ে দেখেছে। আমার ফ্রেন্ডদেরকে মারছে, এই জন্য আমি আসছিলাম আর কি। মোল্লা কলেজের যিনি ভাইস প্রিন্সিপাল, উনি চাইলে একটা বিবৃতি দিতে পারতো। আমরা এটা দুঃখ প্রকাশ করছি, আর এটা আমরা বৈশা রাত্রের ভিতরে আমরা সমাধান করতেছি, এটা চাইলে সমাধান করতে পারতো। পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টার কথা জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এখানে কোটি কোটি টাকার সম্পদ লোপাট হয়েছে, যেটা খুবই ন্যাক্কারজনক। একটি স্বার্থান্বেষী মহল এই ঘটনার সাথে জড়িত বলে আমরা মনে করি। ঘটনার সুষ্ঠু তদন্ত চান শিক্ষকরা। আমরা তোমাদের দাবি পূরণ করব। এই অন্যায়ের সম্পূর্ণ ধরনের বিচার হবে, একদম পুঙ্খানুপুঙ্খ বিচার হবে। রোববার ভুল চিকিৎসায় অভিজিৎ হাওলাদার নামের এক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগের জের ধরে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী কলেজে ব্যাপক ভাঙচুর চালায় মাহবুবুর রহমান মোল্লা কলেজ সহ 20টির বেশি কলেজের শিক্ষার্থীরা। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা।
এই মুহূর্তে ডেমরায় আছেন আক্তার হোসেন, আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। আক্তার, শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ এবং এর কারণে ডেমরা যাত্রাবাড়ি এলাকার এখনকার পরিস্থিতি নিয়ে আমাদের জানান। নবনীতা, এই মুহূর্তের অবস্থা যদি বলি যে এই এলাকার পরিবেশ একেবারেই শান্ত রয়েছে। বিশেষ করে আমি এখন রয়েছি ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে। এখানে সেনা সদস্যরা অবস্থান নিয়েছেন এবং কিছু সংখ্যক এই কলেজেরই শিক্ষক এবং শিক্ষার্থীরা তারা অবস্থান নিচ্ছেন। তবে কোনো ধরনের অস্থিরতা কিংবা যারা সংঘর্ষ করেছিল সেই ধরনের কোনো শিক্ষার্থী কিংবা সেই আলামত এখন কিছু নেই। তবে ধ্বংসাবশেষ রয়েছে, যেটি দেখা যাচ্ছে যে এই যে পুরো কলেজটি যে সামনের যেই কাছে ঘেরা দেয়াল, এটি এই সোহরাওয়ার্দী এবং কবি নজরুল কলেজের যে শিক্ষার্থীদের তাণ্ডবে ভাঙচুর হয়েছে, সেই ভাঙচুরের ক্ষত এখানে রয়েছে দেখা যাচ্ছে। এবং এইখানকার যে শিক্ষকদের সঙ্গে আমরা কথা বলেছি যারা রয়েছেন, তারা বলছেন যে তাদের প্রায় বিভিন্ন ল্যাব থেকে কয়েক শত কম্পিউটার, হার্ড ডিস্ক, সিপিইউ সহ মূল্যবান সামগ্রী চুরি হয়েছে তারা বলছেন। তবে এই আশপাশে উৎসুক জনতারাও এখন ভিড় করে আছেন। তবে পরিস্থিতি একেবারেই শান্ত রয়েছে এবং কলেজটিও বন্ধ ঘোষণা করা হয়েছে, আমাদেরকে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। নবনীতা, এই ছিল আমার কাছে। আক্তার, ধন্যবাদ আপনাকে। কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে আছেন রিয়াজ ইসলাম, সরাসরি যাচ্ছে তার কাছে। রিয়াজ, আহতদের কি অবস্থা এবং চিকিৎসকরা কি বলছেন আমাদের জানান। নবনীতা, ডক্টর মাহবুবুর রহমান কলেজের শিক্ষার্থীদের সাথে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে কবি নজরুল এবং সোহরাওয়ার্দী কলেজের, সেই সংঘর্ষে বেশ কিছু শিক্ষার্থী আহত হয়েছিল। তাদের মধ্যে প্রায় ৩৯ জনকে এই ঢাকা মেডিকেল হাসপাতাল নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে 25 জনকে আসলে শিক্ষার্থী ছিল, বাকিরা কিন্তু পথচারী এবং অন্যান্য মানুষ ছিল। এর মধ্যে আমরা দেখতে পেয়েছি যে 2 জন শিক্ষার্থী এখন ভর্তি আছেন, বাকি যারা ছিল তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে আসলে ছেড়ে দেওয়া হয়েছে। তবে একটা বিষয় কি, এখানে চিকিৎসক যে বিষয়টি আমাদের জানিয়েছে, তাদের সবারই আসলে মাথায় ইনজুরি, যার কারণে কিন্তু তাদের আসলে যে প্রাথমিক চিকিৎসা তার পাশাপাশি কিন্তু অন্যান্য চিকিৎসা দেওয়া হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত নতুন করে কোনো আসলে রোগী আসেনি এবং শিক্ষার্থীরা এখানে আসেনি। সব মিলিয়ে বলতে গেলে আসলে এখন হাসপাতালে তেমন কেউ শিক্ষার্থী নেই। নবনীতা। রিয়াজ, ধন্যবাদ আপনাকে। ৫,৯১৫ কোটি টাকা ব্যয়ে 5টি প্রকল্পে অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এর মধ্যে সরকারি অর্থায়ন ১,০৯৫ কোটি ৯৪ লাখ টাকা, বৈদেশিক অর্থায়ন ৪,৭৮৭ কোটি ৫০ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৩২ কোটি ৫৫ লাখ টাকা। সকালে ২০২৪-২০২৫ অর্থবছরের একনেকের ৪র্থ সভায় প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদের ব্রিফিংয়ে সভার বিস্তারিত জানান। প্রধান উপদেষ্টা এবং একনেকের চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে এনইসি সম্মেলন কক্ষে সভায় ছিলেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ, পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান এবং অন্যরা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, বিদেশি ক্রেতাদের আকর্ষণ বাড়াতে শ্রম আইন সংস্কারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে মার্কিন শ্রম ও ব্র্যান্ড প্রতিনিধি দল তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি একথা বলেন। অধ্যাপক ইউনুস প্রতিনিধি দলকে বলেন, শ্রম আইনকে বৈশ্বিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে চান তিনি। অন্তর্বর্তী সরকার শ্রম আইন সংস্কারে বিশেষ দূত নিয়োগ করেছে বলেও জানান প্রধান উপদেষ্টা। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মার্কিন শ্রম দপ্তরের উপ অর্থ সচিব থিয়া মেইলি এবং আন্তর্জাতিক শ্রম বিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি ফে রদ্রিগেজ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বৈষম্যহীন রাষ্ট্র গড়ে তুলতে হলে ভোটের অধিকার নিশ্চিত করতে হবে। রাজধানীতে ঢাকা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভায় অনলাইনে যুক্ত হয়ে তিনি বলেন, সংস্কার নিয়ে সরকারের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই, তবে নিত্যদিনের দুর্দশা দূর করতে না পারলে সংস্কার সফল হবে না। রাহুল রায় জানাচ্ছেন। জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিউজের বার্ষিক সাধারণ সভা। সভার শুরুতে গণমাধ্যমের ভূমিকা ও সাংবাদিকদের অধিকার সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন সাংবাদিক নেতারা। ভিডিও কমিশনের কথা আপনারা উল্লেখ করেছেন জন্য সাংবাদিক সমাজের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই। বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র নেতারাও। সভায় লন্ডন থেকে অনলাইনে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বলেন স্বৈরাচারের দোসররা যেন ফিরে না আসতে পারে সেজন্য আইনি বিচারের পাশাপাশি জনগণের রাজনৈতিক বিচারও নিশ্চিত করতে হবে, আর সে কারণে নিশ্চিত করতে হবে সবার ভোটাধিকার। ক্ষমতাসীনদেরকে জনগণের কাছে যত বেশি দায়বদ্ধ থাকা এবং দায়বদ্ধ রাখা যাবে, দেশের রাজনৈতিক সংস্কৃতিও তত বেশি সমৃদ্ধ, শক্তিশালী এবং কার্যকর থাকবে। শ্রমজীবী, কর্মজীবী অথবা চাকরিজীবী, বেকার কিংবা উদ্যোক্তা, বাড়িওয়ালা কিংবা ভাড়াটিয়া, মুসলমান কিংবা হিন্দু, প্রতিটি নাগরিকের জন্যই আমাদের সংবিধানে একটি বৈষম্যহীন অধিকার রয়েছে। এবং কি সেটি হলো ভোটের অধিকার। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে প্রতিটি নাগরিকের একটি বৈষম্যহীন অধিকার প্রয়োগে অধিকার নিশ্চিত থাকা অত্যন্ত জরুরি। নতুন নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়ে প্রয়োজনীয় সংস্কারের কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সংস্কার কার্যক্রম নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই। সংস্কার আগে নাকি নির্বাচন আগে, যারা এ ধরনের প্রশ্ন তুলে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত হয়েছেন, তাদের উদ্দেশ্য কিন্তু ভিন্ন। গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির গুণগত উত্তরণ ছাড়া পুঁথিগত সংস্কার অনেকটাই অকার্যকর। জনগণের নিত্য প্রয়োজনীয় সরবরাহ নিশ্চিত করা না গেলে সংস্কার কার্যক্রমের কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাবে না। তারেক রহমান বলেছেন, কল্যাণমূলক রাষ্ট্র গড়ে তুলতে মানুষের বাক স্বাধীনতা নিশ্চিত করতে হবে। নিশ্চিত থাকবে মানুষের বাক ও ব্যক্তি স্বাধীনতা। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। ঢাকা মহানগরীতে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের দেয়া আদেশের ওপর 1 মাসের স্থিতাবস্থা জারি করেছেন চেম্বার জজ আদালত। আর জারি করা রুল নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশ দেওয়া হয়েছে। রিট আবেদনকারী আইনজীবী জানিয়েছেন, এই আদেশের ফলে আপাতত ব্যাটারি চালিত রিকশা চলাচলে কোনো বাধা নেই। ঢাকার পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন, মামলাযোগ্য কোনো বিষয়ে থানা মামলা না নিলে ওসিকে 1 মিনিটের মধ্যে সাসপেন্ড করা হবে। পুলিশ চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর যে নতুন বাংলাদেশের যাত্রা শুরু, তার 4 মাস পেরিয়ে গেছে। তবে অভ্যুত্থান চলার সময় যারা আহত হয়েছেন তারা এখনও জুলাইয়ের ক্ষতকে সঙ্গী করে কাতরাচ্ছেন হাসপাতালের বিছানায়। এমনই একজন শিক্ষার্থী শাহিন মিয়া। 19 জুলাই থেকে এক হাতে 100-রও বেশি স্প্রিন্টার নিয়ে এখনও হাসপাতালে থাকা শাহিনের অপেক্ষা আবারও ক্লাসে ফেরার। হাবিবুর রহমানের ভিডিও চিত্রে লালা নসীন জানাচ্ছেন। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র মোহাম্মদ শাহিন মিয়া ছাত্র জনতার গণ অভ্যুত্থান চলার সময় হত্যাকাণ্ডের প্রতিবাদে নেমেছিলেন রাজপথে। 19 জুলাই মোহাম্মদপুর 7 মসজিদ এলাকায় পুলিশের বন্দুক থেকে ছোড়া স্প্রিন্টারে ক্ষতবিক্ষত হন। শুক্রবারের নামাজ, তারপরে নামাজ পড়ে বের হয়ে আমি আন্দোলনে গিয়েছিলাম। তখন পুলিশের মুখোমুখি হয়ে যায়। তখন ওনারা আমাকে বলে যে দৌড় দে বলে আমার পিছন দিয়ে গুলি করে দিচ্ছে। তখন আমার হাত সাথে সাথে এইভাবে হয়েছে, মানে স্প্রিং যেভাবে একটা কারেন্টের শর্ট খায় না, এভাবে হয়ে গেছে। একবারে সবগুলোর খুবই বাজে অবস্থা হয়ে গেছে। তখন আমার মাথা ঘোরাচ্ছিল। তখন আমি দৌড় দিয়ে মানুষের যেখানে মানুষ আছে সেখানে যাই। পুলিশের দৌড়ানিতে তো মানুষ সবগুলো দৌড়ে পিছনে চলে গেছে। তখন আমি সামনে ছিলাম, গুলি খেয়েছি। তারপরে আমি দৌড়ে আবার মানুষের কাছে যাই। 100-রও বেশি স্প্রিন্টার গাথা হাত নিয়ে অনিশ্চিত জীবনের লড়াইয়ে 20 বছরের শাহিন। আর স্প্রিন্টার যদি বের করতে যায় আমার পুরো হাত নষ্ট হয়ে যাবে। এই হাত যতটুকু ভালো আছে সেটাও থাকবে না। আমার তো এখন তো আমি হাতটা দেখাতে পারছি যে আমার হাত আছে, তখন আমি হাতটাও দেখাতে পারবো না, হাতটা কেটে ফেলতে হবে। শরীরে অসংখ্য স্প্রিন্টার নিয়ে শাহিনের এই লড়াইয়ের শেষ কোথায় প্রশ্ন ছিল দায়িত্বরত চিকিৎসকের কাছে। বড় জিনিস বুলেট ইন্ডিভিজুয়াল আইটেম ক্যান রিমুভ, এটা তো কয়েক হাজার পিলেট ছোট্ট ছোট্ট, আপনি যদি এটা দিতে দেন তাহলে পুরো সেগমেন্ট ধরে পুরোটা ফেলে দিতে হবে। সে এখনো চাচ্ছে যে সে হাত রাখতে চায় আর কি। আমরা চিকিৎসা দিব, কোনো সমস্যা নেই, আমরা ট্রাই করবো। এর ভিতরে হয়তো এমন হতে পারে বাঁচিয়ে ফেলতে পারি। দেশকে দূষিত রাজনৈতিক কবল থেকে মুক্ত করতে ছাত্র জনতার যে আত্মত্যাগ তা যেন বৃথা না যায়, এই প্রার্থনা জুলাই অভ্যুত্থানে আহতদের। ফেরার ইচ্ছা আছে তো আমার। আমি তো ফেরার জন্যই তো বলতেছি যে আমার এই হাত যদি না হয় আমি এই হাত দিয়ে প্র্যাকটিস করে হলেও আমি ক্লাসে ফিরবো। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা।
শেরপুরে বন্যায় ঘর হারানো মানুষের পাশে দাঁড়িয়েছে প্রকৃতি ও জীবন ক্লাব। মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ব্যাচ ৭১-এর সহযোগিতায় ১৮টি পরিবারকে দেয়া হয়েছে জামা কাপড়, নিত্য প্রয়োজনীয় সামগ্রী সহ গৃহ নির্মাণ উপকরণ। উপহার পেয়ে উচ্ছ্বাসী প্রতিক্রিয়া জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। মানবিক ও জল কল্যাণকর এমন উদ্যোগে কৃতজ্ঞতা জানান বিশিষ্টজনেরা। শেরপুর থেকে হাকিম বাবুলের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সাবিনা হাসান জানাচ্ছেন। সাম্প্রতিক মাসগুলোতে হয়ে যাওয়া ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় বিধ্বস্ত হয়েছে শেরপুরের অন্তত ৩,০০০ বসতবাড়ি। ৭ সদস্যের পরিবার নিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নেয়া মহিমা চিরানের মতো হাজারো মানুষের একই হাল। দুর্যোগ পরবর্তী নানান সংকটে জেরোবার জনপদ। আমাদের তো সব ভেঙে পড়ে গেছে, এখন জিনিসপত্র সবকিছু বের করতেও পারি নাই, আর অনেক জিনিসপত্র আমাদের ভেসে নিয়ে গেছে। বন্যা শেষ হলেও অর্থাভাবে ঘর নির্মাণ করতে না পারা অনেক পরিবারের কাছে মানবিক সহায়তা পৌঁছে দিয়েছে প্রকৃতি ও জীবন ক্লাব এবং মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ব্যাচ ৭১। এরই অংশ হিসেবে জেলার ঝিনাইগাতি ও নালিতাবাড়ি উপজেলায় ১৮টি পরিবারকে বিনামূল্যে উন্নত মানের ঢেউটিন, সিমেন্টের খুঁটি সহ গৃহ নির্মাণ সামগ্রী প্রদান করা হয়। আমার ৩টা মাটির ঘর ছিল, পড়ে গেছে। আমার টাকা পয়সা কোনো ব্যবস্থা নাই। যারা আমার এই ঘরটা অনুদান করছে দিছে, তাদের জন্য লাখ লাখ শুকরিয়া। যে ক্লাবের উদ্যোগে করে দিছে তাদের জন্য আমরা চির কৃতজ্ঞ। প্রকৃতি জীবন ক্লাবের পক্ষ থেকে দেওয়া হয়েছে জামা কাপড় সহ বিভিন্ন উপহার সামগ্রী। এটা পাই আমার খুব উপকার হয়েছে, যারা দিছে তাদের ধন্যবাদ জানাই। বন্যায় যারা ঘর হারিয়েছে, নিঃস্ব মানুষ, তাদেরকে নির্বাচিত করে তাদেরকে ঘর এবং শাড়ি এবং অন্যান্য সামগ্রীর ব্যবস্থা করেছেন। এটা নিঃসন্দেহে একটা ভালো কাজ। প্রকৃতি ও জীবন ক্লাব আজকে যে উদ্যোগে ভোট দেওয়া হয়েছে, আমি তাদেরকে সাধুবাদ জানাই। ঘরের যে সামগ্রী সেগুলো পেয়েছে, এগুলো পেয়ে তারা আসলে অনেক উপকৃত হবে, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। সহায় সম্বলহীন এসব মানুষের পাশে দাঁড়ানোয় প্রকৃতি ও জীবন ক্লাব এবং ব্যাচ ৭১-এর প্রতি কৃতজ্ঞতা জানান স্থানীয়রা। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে এমন উদ্যোগকে অনুকরণীয় দৃষ্টান্ত বলছেন বিশিষ্টজনরা। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সভাপতি মুকিত মজুমদার বাবু ভাইকে বিশেষ করে ধন্যবাদ জানাই আমি, মানুষদের জন্য যে সাহায্যটা দিয়েছেন ঘর তোলার জন্য, এবং তার জন্য মানুষ অনেক উপকৃত হয়েছে। সহায় মানুষদের পাশে এসে দাঁড়িয়েছে। আমি বলবো যে এইভাবে আরও অন্যান্য সংগঠন যেন এই অসহায় মানুষদের পাশে থাকে। টিন দিয়েছি, সাথে খুঁটি দেওয়া হয়েছে, লুঙ্গি শাড়ি বিতরণ করা হয়েছে। আমরা এই জেনেগাতিবাসীর পাশে ওনাদেরকে দাঁড়ানোর জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মিলিত প্রচেষ্টায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহ সবুজ শ্যামল ও সুখী সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয়ে এমন উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর। সাবরিনা হাসান, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ। মাহবুবুর রহমান মোল্লা কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের মধ্যে সংঘর্ষের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং কোনোভাবেই এসব ঘটনাকে বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, কোনো গণমাধ্যম প্রতিষ্ঠান নিয়ে আপত্তি থাকলে সেখানে শান্তিপূর্ণ প্রতিবাদ হতে পারে, কোনো হামলা ভাঙচুর নয়। হামলা ভাঙচুর করলে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ার করেন তিনি। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি ও বর্তমান সরকারের পদত্যাগ দাবিতে ১৪৪ ধারা ভেঙে রাজধানীর ইসলামাবাদে বিক্ষোভ করছে পাকিস্তান তেহরিকে ইনসাফ পার্টি পিটিআই এর কর্মীরা। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তারা। কর্মসূচিতে অংশ নিয়ে আমৃত্যু আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলছেন ইমরান খানের স্ত্রী বুশরা বিবি। আন্দোলন ঠেকাতে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। বিভিন্ন স্থানে পিটিআই নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন তারা। এরই মধ্যে পিটিআইয়ের ৫ এমপি সহ ৪,০০০-এরও বেশি নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রাজধানীর স্পর্শকাতর এলাকাকে রেড জোন ঘোষণা করে সেখানে রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ করা হয়েছে। বিক্ষোভ ঠেকাতে মোবাইল ও ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে দেশটির সরকার। শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ ঘোষণা করা হয়েছে। নিটোল টাটা, বিশেষ সংবাদ।
ইউরো এশিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৭ম আসরে বাংলাদেশের সিনেমা নির্বাণ নির্বাচিত হয়েছে। উৎসবে প্রতিযোগিতা বিভাগে সিনেমাটি চূড়ান্ত করা হয়েছে। রোববার শুরু হওয়া এই উৎসব চলবে ১ ডিসেম্বর পর্যন্ত। কাজাখস্তান উৎসবের উদ্বোধনী আয়োজনে অংশ নিয়েছেন নির্বাণ সিনেমার পরিচালক আসিফ ইসলাম। উৎসবে প্রতিযোগিতা বিভাগে লড়বে ১১টি দেশের ১১টি সিনেমা। চলতি বছর মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৬তম আসরে বিশেষ জুরি অ্যাওয়ার্ড জিতে নেয় নির্বাণ। আনোয়ার হোসেনের গল্প চিত্রনাট্যে নির্বাণ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রিয়া মর্চি, আর অভিনয় করেছেন ফাতেমাতুজ জোহরা, ইমরান মাহথি সহ কয়েকজন। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। নোয়াখালীতে যাত্রা শুরু করেছে ঢালাই স্পেশাল সিমেন্ট। মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অঙ্গ প্রতিষ্ঠান ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশে এনেছে এই সিমেন্ট। এ উপলক্ষে জেলা শহরের মাইজদি বাজার গ্রিন হল কমিউনিটি সেন্টারে নোয়াখালী ডিলারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বক্তৃতা করেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ খোরশেদ আলম, সিনিয়র জিএম কাজী মোহাম্মদ মহিউদ্দিন, সেলস অ্যান্ড মার্কেটিং ডিজিএম আশিক আহমেদ ও সংশ্লিষ্টরা। এছাড়াও মেসার্স এফএস মার্কেটিং এর স্বত্বাধিকারী মোহাম্মদ আনোয়ারুল্লাহ মাসুদ সহ জেলা সদর, বেগমগঞ্জ, সেনবাগ ও সোনাইমুড়ি উপজেলার ৪০ জন রিটেইলার অনুষ্ঠানে ছিলেন। সংবাদে আবারও নিয়ে নিচ্ছে বিরতি, আর বিরতির পর খেলার খবরে থাকছে এবারে খেলার খবর। স্বাগতিক অস্ট্রেলিয়াকে ২৯৫ রানের বড় ব্যবধানে হারিয়ে ৫ ম্যাচের বর্ডার গাভাস্কার সিরিজে ১-০ এগিয়ে গেছে ভারত। এটি বিদেশের মাঠে ভারতের সবচেয়ে বড় ব্যবধানের টেস্ট জয়। আগের দিনে ৩ উইকেটে ১২ রান নিয়ে চতুর্থ দিন শুরু করে অস্ট্রেলিয়া। দিনের শুরু রান ট্রাভিসের ৮ উইকেট নিয়ে ম্যাচের এবং অধিনায়ক জসপ্রীত বুমরা। ৬ ডিসেম্বর অ্যাডিলেডে শুরু হবে দ্বিতীয় টেস্ট। এরই সাথে সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রাজধানীতে কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, হামলা, ভাঙচুরে ড্যামরা যাত্রাবাড়ি সড়ক রণক্ষেত্র, ২২ শিক্ষার্থী সহ ৩০ জন আহত। বৈষম্যহীন রাষ্ট্র গড়তে ভোটাধিকার নিশ্চিত করতে বলেছেন তারেক রহমান। মানুষের দুর্দশা দূর না হলে সংস্কার সফল হবে না মন্তব্য। রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা বন্ধে হাইকোর্টের আদেশে ১ মাসের স্থিতাবস্থা জারি করার রুল নিষ্পত্তিতে উচ্চ আদালতকে নির্দেশ। এবং অ্যান্টিগা টেস্টের তৃতীয় দিন শেষে ১৮১ রানে পিছিয়ে বাংলাদেশ, ৯ উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ ২৬৯ রান। পরবর্তী সকল সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।